তিস্তা মনের জোরে আবার কাজের মধ্যে ফেরার চেষ্টা করছে। যখনই ওর নিজেকে দুর্বল মনে হচ্ছে তখনই ফাদারের বলা কথাগুলো ওর মনে পড়ছে। ও আবার উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে। কিন্তু এখনো আশিয়ানার সঙ্গে কথা বলার মতো মনের জোর ওর হয়নি। আশিয়ানা একবার ওর সঙ্গে কথা বললেই ও বুঝে যাবে তিস্তা ভালো নেই। এত জলদি কষ্ট ভোলা যায় না। রোজ খেতে গেলে, বসতে গেলে, ঘুমোতে গেলে ওর বাপির কথা মনে পড়ছে। এতদিন ফ্ল্যাটের গার্ড ভোলাদাকে দিয়ে বাজার আনিয়ে নিচ্ছিল। এই 3 দিন ভোলাদা ছুটি নিয়েছে। তিস্তা সকালবেলা ফ্রিজ খুলে দেখল সবজি কিছুই নেই। অগত্যা ওকে বাজার করতে যেতে হবে। বরাবর এই কাজটা করতে সৌগতবাবু খুব ভালোবাসত। তিস্তার সবজি বাজার নিয়ে কোনো জ্ঞান নেই। এই একটা কাজেও খুব কাঁচা, একেবারে আনাড়ি। কিন্তু জীবনে কোনো না কোনো দিন সে কাজ করতেই হয়। তিস্তা অবশেষে থলি নিয়ে বড় বাজারের জন্য চলল। সামনের রাস্তা থেকে টোটো নিয়ে ও বাজারে এলো। সকালে সবজি বাজার অনেকটা মেলার মতো, কত লোক, কত হাঁক ডাক। তিস্তা ওর মধ্যেই নিজের জন্য যেটুকু প্রয়োজন তাই নিচ্ছে। কোনোভাবে টুকটাক বাজার করে বাজার থেকে বেরিয়ে আসছে। এমন সময় পেছন থেকে একজন চিৎকার করে ডাকলো, তিস্তা, ও তিস্তা। তিস্তা পেছন ফিরে দেখল নিখিলদা, ওদের মিউজিক স্টুডিওর একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ও হেসে বলল, ও নিখিলদা, ভালো আছেন? হ্যাঁ, ওই চলছে। তুমি কেমন আছো? ভালো আছি দাদা। তিস্তা চুপ করে দাঁড়িয়ে থাকলো। নিখিলদা নিজেও একজন চুপচাপ মানুষ। ও তিস্তার কাজ প্রথম দিন থেকেই ভালোবাসে। এমনকি তিস্তার গলায় গান শুনতেও খুব পছন্দ করে। খানিকক্ষণ চুপ থেকে নিখিলদা বলল, তোমার বাবার খবরটা পেয়েছিলাম তিস্তা, খুব খারাপ লাগলো। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। থাক না দাদা, এখন আর ওসব বলবেন না। অনেক কষ্টে নিজেকে শক্ত করেছি, বুঝতেই পারছেন। না না তিস্তা, আমারই ভুল। আসলে কি বলবো বুঝতে পারছি না তো। তুমি তো জানো আমাদের কাজ কি রকম, রোজ কিছু না কিছু লেগেই আছে। একদিন তোমার সঙ্গে দেখা করতে যেতাম, কিন্তু সময় করে উঠতে পারছি না গো। সে ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই। সত্যিই তো কাজের ব্যস্ততা থাকে, বুঝি আমি নিজেও তো এবার কাজের মধ্যে ফেরার চেষ্টা করছি এখন। এই তুমি যে কি করে একা হাতে সবটা সামলাও বুঝি না। এইটুকু একটা মেয়ে, তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে তিস্তা। হ্যাঁ দাদা, ওরকমভাবে বলবেন না। সবই নিজের সময় মতো নিজের থেকেই হয়ে যায়। আমি আর কি করলাম, ওই অনিন্দ ছিল বলে স্টুডিওর দিকটা আর আমাকে দেখতে হলো না। ওই সবটা এখন দেখাশোনা করে। আর বলো না, ওফ, এই অনিন্দ বলতে মনে পড়লো, ছেলেটাকে বলেছিলাম তোমার বাড়ি নিয়ে যেতে। আমি তো তোমার বাড়ির ঠিকানা জানি না, কিন্তু অনিন্দ আর এই বিষয়ে কোনো আগ্রহই দেখালো না। তিস্তা হেসে উত্তর দিল, ওর অফিসে খুব চাপ ছিল, 2 সপ্তাহ তো আসতেই পারলো না। তবে ওই দিকে পুরো সপ্তাহটা আমার সঙ্গেই ছিল। না থাকলে আমি যে একা কি করে কি করতাম কিছুই জানি না। ওই রাতে সত্যি বলতে দাদা, মানুষ চিনতে পেরেছিলাম। তিস্তার কথাগুলো শুনে নিখিলদা একটু অবাক হলো। কিছু একটা বলতে চাইছে, কিন্তু বারবার ইতস্তত করছে। তিস্তা দেখে বুঝতে পারল, তারপর নিজেই বলল, দাদা কিছু বলবেন? নিখিলদা চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, হ্যাঁ, না আসলে তুমি বললে অনিন্দর কাজের চাপ ছিল, কিন্তু ও আগের সপ্তাহে মঙ্গলবার তো রেকর্ডিং করে গেল। তোমার খবর জিজ্ঞেস করায় বললো যে তোমার শরীরটা খারাপ, তাই তুমি আসতে পারলে না। তো কথাগুলো শুনে তিস্তা আকাশ থেকে পড়ল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, ও হ্যাঁ হ্যাঁ, হতে পারে। আসলে এই রেকর্ডিং বা স্টুডিও এসবের দিকটা আমি একদম খেয়াল রাখি না, তো তাই হয়তো মাথা থেকে বেরিয়ে গেছিল। ডেট ছিল হয়তো রেকর্ডিংয়ের, আসলে বুঝতেই পারছেন এসবের মধ্যে আমার মাথায় আর কিছুই ছিল না। নিখিলদা এবার একটু গলা ঝেড়ে হেসে বলল, বেশ বেশ, হ্যাঁ সেসব বুঝলাম। তবে গান লেখা কি একেবারে ছেড়ে দিলে নাকি?
তোমার লেখা গান শোনার জন্য কত মানুষ অপেক্ষা করছে বলতো। হ্যাঁ, তোমার কোনো ধারণা আছে? তোমার এই বুড়ো দাদাটাও তাদের মধ্যে একজন। হ্যাঁ, কতদিন তোমার লেখা গানের রেকর্ডিং হয়নি বলো তো। অনিন্দ সত্যি ট্যালেন্টেড, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তিস্তা, অনিন্দর থেকে তোমার গুণ কিন্তু কিচ্ছুতে কম নেই। তুমি এবার কাজে ফেরো মা, তুমি কাজে ফেরো, তোমার জন্য অসংখ্য শ্রোতা অপেক্ষা করে আছে। নিখিলদার কথাগুলো শুনে তিস্তা অবাক হয়ে যাচ্ছে। একটা কথা ওর মাথায় ঢুকছে না। নিখিলদাকে থামিয়েও বলল, দাদা আপনার কোথাও ভুল হচ্ছে। আমি গান লিখছি তো, শুধু স্টুডিওতে যাওয়ার সময় পাইনি। এই তাহলে তোমার কাজগুলো তুমি প্রকাশ করছো না কেন? প্রডিউসার তো আগে তোমাকেই চেয়েছিলেন, তুমি অনিন্দর নাম বলেছিলে বলে তোমাদের একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছিলেন। মাঝখান থেকে ওনারই লাভ হয়েছিল যদিও। দাদা দাদা আপনি কোথাও একটা ভুল করছেন। আমার লেখা গানেই অনিন্দ সুর দিচ্ছে, গান গাইছে, আর কোনোটাতে যারা বিশিষ্ট সুরকার আছেন তারা সুর দিচ্ছেন। আপনি তো জানেন সবটাই। আমি এখন আর সুর দেওয়ার কাজ করতে পারছি না। এই টেকনিক্যাল বিষয়টা অনিন্দ ভালোই বোঝে, তবে আমার লেখা গানেই তো অনিন্দ রেকর্ডিং করছে। আগের মাসে অ্যালবামটাতে তো আমারই গান ছিল। নিখিলদা অবাক। পারলে বাজারের থলি হাত থেকে পড়ে যায় এমন অবস্থা। কি কথা বলবেও নিজেই বুঝতে পারছে না। তবু জিজ্ঞেস করলো, কি বলছো তিস্তা? মানে এতদিন অনিন্দ যে গানগুলো নিজের লেখা বলে চালাচ্ছিল সেই সব তোমার লেখা? মানে তুমি কাজ ছাড়োনি? মানে ওগুলো অনিন্দর লেখা নয়? নিখিলদা খানিকক্ষণ চুপ করে থাকলো, তারপর আবার বলল, আমাকে ভুল বুঝো না তিস্তা, তুমি এতদিন ধরে ঠকছো। তোমার কোনো ধারণা নেই অনিন্দ স্টুডিওতে কি করে রেখেছে। তোমার লেখা গান নিজে বলে সমস্ত ক্রেডিট নিজে নিচ্ছে, সঙ্গে মোটা অঙ্কের টাকাও নিচ্ছে। শুনছিলাম ওর কাছে বড় একটা প্রোডাকশন কোম্পানি থেকে অফার এসেছে। এখন বুঝতে পারছি যে ও কেন এতটা মরিয়া হয়ে উঠেছিল। অ্যালবাম থেকে লিরিসিস্টের নাম সরিয়ে দেওয়ার জন্যই উঠে পড়ে লেগেছিল। যখন অথরিটি রাজি হয়নি তখন খুব বাজে যুক্তি দেখিয়েছিল। হ্যাঁ, বলেছিল যে লিখছি আমি, গাইছি আমি, সুর দিচ্ছি আমি, সব জায়গাতেই আর কত কত নিজের নাম দেখবো। তার থেকে ভালো শুধু গায়ক অনিন্দকেই চিনুক সবাই। তিস্তার এসবের কিছুই বিশ্বাস হচ্ছে না। যে মানুষটাকে ও নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিল, সেই মানুষটা ওকে এভাবে ঠকাতে পারে? নাম, যশ, অর্থ, কোনো কিছুর লোভ ওর ছিল না কোনোদিন। একটা কাজের সুযোগ পেয়েছিল, ওটাই ও নিষ্ঠার সঙ্গে করছিল। কিন্তু অনিন্দ এটা কি করলো? তিস্তা নিখিলদাকে কিছুই বলল না। ওখান থেকেও বাড়ি ফিরে এলো। ফেরার পথেও সোজা অনিন্দকে মেসেজ করে একটা ভয়েস নোট পাঠালো, খুব প্রয়োজন আছে, একবার দেখা করো, পারলে আজকের মধ্যেই। ঘরে বাজারের জিনিস রেখে তিস্তা সোজা ছুটল স্টুডিওতে। কিন্তু সেখানে খোঁজ খবর নিয়ে জানতে পারল নিখিলদার প্রতিটা কথা সত্যি। ও প্রডিউসার মিস্টার রয়কে ফোন করল, জানতে পারল বড় বড় প্রোডাকশন হাউস থেকে এখন অনিন্দর জন্য অফার আসা শুরু হয়েছে। আগামী মাসে অন্য একটা বড় প্রোডাকশন হাউসের গান রেকর্ড করবে। অনিন্দ তিস্তার মেসেজ পেয়ে ভয় পেল। তিস্তা কখনো এইভাবে মেসেজ করে। অনিন্দ যথারীতি পরের লোকাল ধরেই তিস্তার সঙ্গে দেখা করতে এলো। অনিন্দ ঘরে ঢুকতেই তিস্তা বলল, এসো। হে মা, দাঁড়িয়ে কেন, বসো। অনিন্দ কিছু একটা আন্দাজ করেছে। তুমি কি বলবে বলছিলে? তিস্তা কোনো হেয়ালি করল না, সোজা একটাই প্রশ্ন করল, এটাকে কি বলে, বিশ্বাসঘাতকতা না স্বার্থপরতা? অনিন্দ ভয় পেয়ে গেল, তবু বলল, কি বলছো তিস্তা, আমি বুঝতে পারছি না। মানে তুমি এখন কেমন আছো? অনিন্দ, আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম। টাকা পয়সা আমার প্রয়োজন ছিল না। তুমি যেটুকু টাকা আমাকে শেয়ার দিতে সেটুকু আমার লাগতো না, কিন্তু সৎ থাকলে পারতে। অনিন্দ আবার শান্তভাবে বলল, কি হয়েছে তিস্তা, সব ঠিক আছে তো? মানে কি বলছো কি তুমি?
কেন এসব মিথ্যে অভিনয় করলে অনিন্দ? আমি তো তোমার কোনো ক্ষতি চাইনি, আর তুমি আমার ভালোবাসা, আমার পরিশ্রম কোনো কিছুর মূল্য দিলে না। গানগুলো তো আমি তোমার রেকর্ডিং এর জন্যই লিখতাম। আমি চাইলে নিজেই সেই গান রেকর্ডিং করতে পারতাম, কিন্তু আমি জানি সেটা করলে তোমার স্বপ্নের পথে আমি বাধা হয়ে যেতাম। তাই আমি সেটা কখনো চাইনি। তাই শুধু গান লেখাতেই নিজেকে সীমাবদ্ধ করে রেখেছিলাম। কিন্তু তুমি তার সম্মানটুকু করলে না অনিন্দ। অনিন্দ বুঝতে পারল ওর সমস্ত অন্যায় ধরা পড়ে গেছে। আজ আর ওর পালানোর পথ নেই। ও তিস্তার কাছে সমস্তটা স্বীকার করলো। তারপর বলল, তিস্তা, আমাকে ক্ষমা করে দাও। লোভ, উচ্চাকাঙ্ক্ষা আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি পারফেক্ট মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু কখন যে আমি একটা কমপ্লিট ফেলিওর হয়ে গেলাম। আমাকে প্লিজ ক্ষমা করে দাও তিস্তা, এবারের মতো আমাকে প্লিজ। তিস্তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তবু নিজের সমস্ত শক্তি দিয়ে ও চিৎকার করে বলল, বেরিয়ে যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে চলে যাও অনিন্দ, আর কখনো আমার সামনে আসবে না। প্লিজ অনিন্দ, চলে যাও তুমি এখান থেকে। আজ থেকে অনিন্দ বসু আর তিস্তা মিত্রের কোনো সম্পর্ক নেই। তুমি তোমার পথে এগিয়ে যাও, আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। গেট লস্ট অনিন্দ। অনিন্দ চলে গেল। তিস্তা ব্যালকানিতে এসে কিছুক্ষণ দাঁড়ালো। তারপর নিজের রুমে এসে কবিতার খাতাটা জড়িয়ে ধরল। অনিন্দ ওর এই খাতার যথার্থ সম্মান দিয়েছিল। ও তিস্তাকে আবার নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছিল, ভালোবাসতে শিখিয়েছিল। একটার পর একটা বড় ধাক্কা। তিস্তা আর কিছুতেই সামলে উঠতে পারছে না। ও পুরোপুরি ভেঙে পড়েছে। সৌগতবাবুর মারা যাওয়ার সময় অনিন্দ ওকে আগলে রেখেছিল। দুটো তিনটে লোককে পাশে পেয়েছিল তিস্তা, কিন্তু এখানে যখন ওর বিশ্বাস ভেঙে যাচ্ছে তখন কাকে এই কথা জানাবে? তিস্তা অনিন্দকে শুধু বিশ্বাস নয়, ভালোবেসেছিল। ও কখনো ভাবতেই পারেনি এইভাবে ও বিশ্বাসঘাতকতা করবে। এখন তিস্তার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে, বন্ধুত্বের মানে কি? তিস্তার জীবনে যতগুলো মানুষ বন্ধু হয়ে এসেছিল ততজন ওকে ঠকিয়ে চলে গেল। এখনো রিনির বলে যাওয়া কথাগুলো মনে পড়ছে, বিশ্বাসে আর ভালোবাসা অন্ধ হোস না, চোখ কান খোলা রাখিস। তিস্তা নিজের ঘরে চুপ করে বসে আছে। সত্যি, তিস্তা অনিন্দকে অন্ধ বিশ্বাস করেছিল। শেষ কয়েকদিন ওর ওপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল। নিলয় ওর ভালোবাসার মূল্য দেয়নি। অন্যদিকে অনিন্দ ওর বিশ্বাসের মর্যাদা রাখতে পারল না। তিস্তা নানা কথা ভাবছে, এমন সময় ওর ফোন বেজে উঠল। সোমা ফোন করেছে। তিস্তা প্রথমে ফোনটা ধরতে চাইল না, কিন্তু সোমা বারবার ফোন করছে। অবশেষে তিস্তা ফোনটা তুলতে বাধ্য হল। একটু বিরক্তির সঙ্গে বলল, কি হয়েছে, এতবার ফোন করছিস কেন? সোমা বলল, দিদি, এই রবিবার তোমার ওই নাট্যকার শ্রীনাথ ঠাকুরের সঙ্গে দেখা করার কথা ছিল না, ওটা একটু পোস্টপোন করতে হচ্ছে গো, উনি কিছুদিন থাকবেন না। সবকিছুর মধ্যে তিস্তা এই কথাটা বেমালুম ভুলে গেছে। ও সোমাকে বলল, পোস্টপন্ড? ও আচ্ছা, ঠিক আছে। সোমা তিস্তার গলা শুনে কিছু হয়তো আন্দাজ করতে পেরেছে। এই কি হয়েছে গো তোমার? আমি কি তোমার বাড়ি যাব? শরীর ঠিক আছে? তিস্তা বলল, না সেরকম কিছু না, শরীর ঠিক আছে রে। ভালো হলো একটু সময় পাওয়া গেল। এমনি তো এর মধ্যে একবার আশিয়ানার কাছে যাব ভাবছিলাম, দুদিনের জন্যই যাব, এসে আমি ওনার সঙ্গে না হয় দেখা করব। সোমা বলল, হ্যাঁ সেটাই ভালো হবে। আশিয়ানার কাছে গেলে তোমার মনটাও ভালো হয়ে যাবে। দেখো, তুমি চাপ নিও না, আর এদিকটা আমরা সামলে নেব। তিস্তা অনেক চেষ্টা করে তৎকালে টিকিট কাটল। দেখতে দেখতে আশিয়ানার কাছে যাওয়ার দিন চলে এলো। আশিয়ানার কাছে এর আগে যতবার ও গেছে ততবার কোনো না কোনো কারণে ওকে তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছে। এখন তিস্তা সম্পূর্ণভাবে ফ্রি। ওর এখন আর কোনো পিছু টান নেই। ট্রেনে চেপে বসলো তিস্তা।
আজ ওর নিজেকে খুব হালকা মনে হচ্ছে। কোনো দায়বদ্ধতা নেই, কর্তব্য নেই, পুরোপুরিভাবে স্বাধীন। ঠিক সময় মতো জলপাইগুড়ি এসে পৌঁছল তিস্তা। সেখান থেকে আশিয়ানা স্কুল। এর মধ্যে আশিয়ানা ক্লাস 12-এ উঠে গেছে। পড়াশোনার প্রস্তুতি দারুণ চলছে। সামনে ফাইনাল পরীক্ষা। এতদিনে মিমি আনন্দর মোহ কাটিয়ে আবার পড়াশোনায় মন দিয়েছে। আজ আশিয়ানা আর মিমি কোচিং ক্লাস থেকে ফিরছে, এমন সময় মিমি বলল, এই আন্টির সাথে কোনো কথা আছে তোর? আশিয়ানা বলল, না রে, মামনিকে অনেকবার ফোন করেছি কিন্তু মামনি ফোনই তুলছে না। কি যে হলো কে জানে। তুই তো একবার ফাদারের সঙ্গে কথা বলতে পারিস, ফাদার যদি কিছু জানে। হ্যাঁ, ঠিকই বলেছিস। এটা আগে মাথায় এলো না। মিমি হঠাৎ চিৎকার করে বলল, তিস্তা আন্টি! আশিয়ানা মিমির দিকে তাকিয়ে বলল, কি হলো মিমি? আমি তো ফাদারের সাথে কথা বলবো। মিমি বলল, আরে বাবা, ওই দেখ আন্টি আসছে, ওই তো ওইখানে। আশিয়ানা দূর থেকে দেখল তিস্তা স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের বাইরে ফাদারের সঙ্গে কথা বলছে। আশিয়ানা আর মিমি ধীরে ধীরে ওই দিকে এগিয়ে গেল। ওদের দেখে ফাদার বলল, তোমাদের পড়াশুনো ভালো হচ্ছে তো? মিমি এবং আশিয়ানা একই সাথে উত্তর দিল, ভালো হচ্ছে ফাদার, ভালো হচ্ছে ফাদার। ফাদার বলল, আশিয়ানা, তোমার মা এসেছে, যাও তুমি কথা বলে না। এই বলে ফাদার সেখান থেকে চলে গেল। তিস্তা কিছুক্ষণ পর বলল, কেমন আছিস? তিস্তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে ওর ওপর দিয়ে অনেক বড় ঝড় গেছে। তিস্তার মুখ শুকিয়ে গেছে, চোখের তলায় কালি। আশিয়ানার ওর মামনিকে দেখে কেমন শুকনো শুকনো লাগছে। খানিকক্ষণ পরে আশিয়ানা বলল, আমি ভালো আছি, তুমি ঠিক আছো? ঠিক আছি মা। তুই খুব রাগ করেছিস বল? আমি তোর ফোন ধরতে পারিনি বলে। নানা কাজে ব্যস্ত ছিলাম রে মা, সেই জন্য। আশিয়ানা তিস্তার কথার কোনো উত্তর দিল না, বরং জিজ্ঞেস করল, মামনি, দাদান কেমন আছে? তিস্তা এক মুহূর্তের জন্য একটু থমকে গেল। নিজেকে সামলে নিয়ে উত্তর দিল, ভালো, ভালো আছে মামনি। তোমার নতুন অ্যালবামও আসেনি কিছুদিনে। তোমার শরীর ভালো আছে তো? তিস্তা বলল, ভালো আছি রে, সব ঠিক আছে। একটা ভালো খবর আছে। হ্যাঁ, কি মামনি? আমার লেখা নাটক এখন কলকাতার বাইরেও পারফর্ম করা হবে। ওরা আমার ইন্টারভিউ নিতে চেয়েছে। বাহ, এটা তো দারুণ খবর। মামনি, তুমি এখন এটাতেই ফোকাস করো। তুমি আরো নাটক লেখো, তোমাদের দলটাকে তুমি আরো বড় জায়গায় নিয়ে যাও। তুমি পারবে মামনি। মিমি দূরে দাঁড়িয়ে ওদের দুজনকে দেখছে। এটা দেখে ভালো লাগছে ওর যে আশিয়ানা ওর মামনিকে বোঝার চেষ্টা করছে। আগের মতো অল্পতে অভিমান করে একে অপরকে কষ্ট দিচ্ছে না। তিস্তা আর আশিয়ানা একই বেঞ্চে বসে গল্প করছে। তিস্তা, আশিয়ানা আর মিমি চায়ের কাপ হাতে নিয়ে বেশ অনেকটা সময় গল্প করে কাটালো। এতক্ষণে পাহাড়ে সন্ধে নেমে এসেছে। ঠান্ডা হাওয়া বইছে। আশিয়ানা আর মিমি বেশি দেরি করল না, ওরা হস্টেলে ফিরে এলো। এই কয়েকটা মাস ওদের অনেক চাপ। 12th বোর্ডের পড়াশুনো আছে, তার পাশাপাশি দুজনেই প্রিপারেশন নিচ্ছে। মিমির বাবা মা দুজনেই ডাক্তার, তাই ওর চাপটা একটু বেশি। তবে আশিয়ানা আর মিমি দুজনেই পড়াশুনো করতে ভালোবাসে। এখনো তো স্কুল বন্ধ, টেস্ট হয়ে গেছে। এবার শুধু ফাইনালের অপেক্ষা। তিস্তা এই কারণেই এখনো আশিয়ানাকে কিচ্ছু জানায়নি। এইবার তিস্তা পাহাড়ে গিয়ে অনেকগুলো দিন কাটাচ্ছে। আশিয়ানার সঙ্গে তিস্তার সেই রকম ভাবে কথা হচ্ছে না। আশিয়ানা এখন পড়াশুনো নিয়ে খুবই ব্যস্ত। কিন্তু এখানে থাকলে তিস্তার মন ভালো থাকছে। ব্যারাকপুরের ফাঁকা ঘরে পুরনো স্মৃতি যেন আরো বেশি করে তাড়া করে ওকে। প্রায় 7 দিনের ওপর হয়ে গেছে তিস্তা আশির কাছে আছে। আশিয়ানা নিজের পড়াশুনোর মাঝে সময় বার করে তিস্তার সঙ্গে দেখা করছে। ওর মামনি এর আগে কখনো একটানা এতদিন ওর কাছে এসে থাকেনি। আশিয়ানা জিজ্ঞেস করেই ফেলল, মামনি, তুমি ফিরে যাবে না? তোমার ওখানে কাজ নেই? তিস্তা একটু অপ্রস্তুতে পড়ে গেল।
তারপর বলল, আমি কিছুদিন এখানে এসে থাকতে পারি না বুঝি? হ্যাঁ, না না মামুনি, আমি সেটা বলিনি। আসলে এর আগে কখনো তুমি এতদিন এসে থাকোনি তো, তাই। জানি তোর অনেক প্রশ্ন আছে, ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর দেব। এখন তুমি মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও। আশিয়ানা বলল, হ্যাঁ আমি চেষ্টা করব। কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে? এই তো পরের মাসের 15 তারিখ থেকে। আচ্ছা, তাহলে তো আর বেশি দিন নেই। আশিয়ানার তিস্তাকে দেখতে একটু অন্যরকম লাগছে। আশিয়ানার বারবার মনে হচ্ছে মামুনি কিছু একটা ওর থেকে লুকোচ্ছে। ওর মামুনি আরো বেশি করে যেন ওর কাছে থাকতে চাইছে। কিন্তু আশিয়ানা অনেকগুলো প্রশ্ন করেও কিছুই জানতে পারল না। এদিকে তিস্তার আর ব্যারাকপুরে ফিরে যেতে ইচ্ছে করছে না। ওখানে গেলে মনে হচ্ছে ওর দম আটকে আসবে। আর কবিতা লিখতেও ইচ্ছে করছে না। নাটক লেখা তো প্রায় ভুলেই গেছে। শুধুমাত্র আশিয়ানাকে আঁকড়ে বাঁচতে চাইছে। তিস্তা আজ হোটেল থেকে বেরিয়ে আশেপাশের জায়গা ঘুরে দেখছে। ফোনটা বের করে 2-1টা পাহাড়ের ছবি তুলে রাখছে। ঘুরতে ঘুরতে একটা ছোট্ট ফুলের নার্সারির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। অনেক রং বেরঙের ফুল ওখানে। এক বৃদ্ধা মহিলা ওই নার্সারির মালিক। তিস্তা ওখানে ঘুরে ঘুরে সব গাছগুলো দেখছে। কত নাম না জানা গাছ। ওই বৃদ্ধা ওকে নিজের নার্সারি ঘুরিয়ে দেখাচ্ছে। কোনো গাছের সাথে জড়িয়ে থাকা লোককথা বা বিভিন্ন আজব ঘটনার গল্প বলছে। কিভাবে যত্ন নিয়ে এই গাছগুলোকে বড় করতে হয় সেগুলো জানাচ্ছে। এমন সময় ওই বৃদ্ধা তিস্তাকে একটা গাছ দেখিয়ে বলল, ম্যাডাম, আপনি এই গাছটা দেখছেন? এই গাছটার পাতাগুলো দেখছেন কত সুন্দর। তবু একটা সময় ছিল যখন কেউ এই গাছ নিজের ঘরে রাখতে চাইত না, কারণ এই গাছে ফুল হয় না। কিন্তু জানেন, যখন শীতকালে আমাদের ওখানে সব গাছ শুকিয়ে যায়, তখন ঘরের নর্মাল টেম্পারেচারে একমাত্র এই গাছ বেঁচে থাকে। হ্যাঁ, ঘরের শোভা বৃদ্ধি করে। এখন মানুষ সেটা বুঝতে পেরেছে। হ্যাঁ, তাই এখন সবাই এই গাছ কিনে নিয়ে যায়। তিস্তা চুপ করে ওর কথাগুলো শুনছিল। তারপর বলল, আপনি গাছের থেকেও মোটিভেশন পান, তাই তো? বৃদ্ধা বলল, হ্যাঁ ম্যাডাম, আমরা সবাই গাছের থেকে মোটিভেশন পাই। গাছ লড়াই করতে জানে। ওরা এত সহজে হার মেনে নেয় না। এই যে ধরুন না, হ্যাঁ, খুব সাধারণত ক্যাকটাস, এটা দেখুন, এইটা। হ্যাঁ, ও মা, এটা কি সুন্দর। আবার মাথায় মুকুটের মতো একটা ফুল ফুটেছে। কি নাম এটার? এটা স্টার ক্যাকটাস। অনেকে স্টার ফিশ ক্যাকটাস বলে। দেখুন এখানে আরো কত প্রজাতি আছে। এই যে বাঁদিকে। এরপর বৃদ্ধা একটা একটা করে গাছ দেখিয়ে বলছে, এই যে দেখুন, এটা কেমন গোলাপি ফুল ফোটে। হ্যাঁ, আর এর একটু বেশি যত্নের প্রয়োজন হয়। হ্যাঁ, একে আমরা ক্রিসমাস ক্যাকটাস বলি। আর ওর পাশেরটা দেখছেন, এটাই জানেন ফুল ফুটতে 40 বছর পর্যন্ত সময় নেয়। আর ওটা দেখছেন, ওটা হচ্ছে হাইব্রিড ধরনের। এর কলম করতে বেশ মুশকিলে পড়েছিলাম। এই যে ওইটা দূরে, ওই যে ওইটা দেখছেন, ওটার কোনো বিশেষ যত্ন লাগে না। হ্যাঁ, তবু ওটা ফুল ফোটে। তিস্তার এই ক্রিসমাস ক্যাকটাসটা মনে ধরেছে। ও বলল, আপনার বুঝি ক্যাকটাস খুব পছন্দের? কম বেশি সব প্রজাতিই আছে দেখছি। বৃদ্ধা অল্প হেসে বলল, হ্যাঁ, আসলে ক্যাকটাস কত কঠিন পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে রাখে সেটা আমরা কল্পনা করতে পারি না। এই গাছগুলোর অ্যাডাপ্টেশন ক্ষমতা অনেক বেশি। কোনো বিশেষ যত্নের প্রয়োজন হয় না। সব রকমের অবহেলা এরা সহ্য করে নেয়। দেখতে কুৎসিত, কিন্তু সঠিক পরিচর্যা পেলে একটা দুটো ফুল ওরাও ফোটায়। এই যেমনটা দেখলেন। আসলে আশেপাশের অ্যাটমসফিয়ারের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারে বলেই এরা কিছুদিন বেঁচে থাকে। আমাদের দেখুন, জীবনে একটু প্রবলেম আসলেই সব কিছু থেকে আমরা পালাতে চাই। আসলে আমরা তো লড়াই করতে জানি না। তিস্তা হঠাৎ বলল, থ্যাংক ইউ সো মাচ। আপনি নিজেও জানেন না আপনি আমাকে কি বললেন। ম্যাডাম, আপনি গাছ নেবেন? তিস্তা হেসে বলল, হ্যাঁ নেব, নিশ্চয়ই নেব।
আমি কাল ফিরে যাব, ফেরার সময় একটা গাছ নিয়ে যাব, কেমন? বৃদ্ধা খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই ফুলটা কি সুন্দর, কি নাম এটার? রডোডেনড্রন। তিস্তার মনে পড়ল ও প্রথম রডোডেনড্রন ফুলের নাম শুনেছিল রবি ঠাকুরের শেষের কবিতা পড়তে গিয়ে। ফুলটার সামনে এসে বলল, সত্যিই সুন্দর, এই জন্যই রবি ঠাকুরের উপন্যাসের জায়গা হয়েছে। বৃদ্ধা পাশ থেকে এই গাছের নানা প্রজাতি, তাদের বৈশিষ্ট্যের কথা বলেই চলেছে। তিস্তা চুপ করে ঠান্ডা পরিবেশে একটু শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। খানিকক্ষণ পরে বলল, কাল সকালে কখন দোকান খুলবে? সকালে 5টা থেকেই দোকান খোলা থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এসে এই গাছটা আর ওই ক্রিসমাস ক্যাকটাসটা নিয়ে যাব। তিস্তার কথা শেষ হওয়ার আগে সোমা আবার ওকে ফোন করেছে। তিস্তা ফোনটা তুলে বলল, হ্যালো, হ্যাঁ আমি কাল ফিরছি, কালকেই সাক্ষাৎকার রাখতে পারিস। সোমার কাছে এটা একেবারে অপ্রত্যাশিত ছিল। ও বলল, না, শ্রীনাথবাবু এখনো ফেরেনি, পরের সপ্তাহে ফিরবেন উনি। উনি ফিরেই তোমার সঙ্গে দেখা করতে চাইছেন, তাই ফোন করলাম আজ। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পরের সপ্তাহে দেখা করব। এই বলে তিস্তা ফোনটা রেখে দিল। পাহাড়ের রাস্তা দিয়ে আস্তে আস্তে এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজেই নিজেকে বলল, তিস্তা, তোকে আবার উঠে দাঁড়াতে হবে। জীবন তোকে নতুন করে সুযোগ দিচ্ছে তিস্তা, তুই সেই সুযোগটা কাজে লাগা। কবিতা লেখ, তুই যা ভালোবাসিস সেটাকে কর। লেখালেখিটা জরুরি তিস্তা, আর নাটকের মধ্যে জীবনটাকে ঢেলে দে। তোর আশিয়ানা তোর ওপর ভরসা করেছে, তুই পারবি। তিস্তা হোটেলে ফিরে এলো। বিকেলে গিয়ে আশিয়ানা আর মিমির সঙ্গে দেখা করে এলো। মিমি বলল, আন্টি আন্টি পরীক্ষাটা শেষ হলে তোমার কাছে যাব। ও মিমিকে আদর করে বলল, নিশ্চয়ই যাবে, আমি এসে তোমাদের দুজনকে নিয়ে যাব। আশিয়ানার এই কথাটা শুনে কষ্ট হলো। যখন আশিয়ানার কোথাও থাকার জায়গা আর থাকলো না, তখন ওর মামনি ওকে বাড়ি নিয়ে যাবে। এত বছরে তো কখনো নিয়ে যায়নি। তিস্তা আর মিমি কথা বলছে, আশিয়ানা ওখান থেকে কাউকে কিছু না বলে ছুটে চলে গেল। মিমি ওর পেছন পেছন ছুটল, চিৎকার করে বলল, এই আসি দাঁড়া, এই ছুটছিস কেন? এই আসি দাঁড়া, আরে আন্টিকে বাই বলে যা। আরে দাঁড়া তো, আরে আমিও আসছি, দাঁড়া। তিস্তা আশিয়ানার সঙ্গে দেখা করতে চাইল, কিন্তু আশিয়ানা আর হস্টেল থেকে বেরিয়ে এলো না। হঠাৎ কি হলো তিস্তা বুঝতে পারছে না। পরের দিন সকালে তিস্তার ট্রেন। ফেরার পথে ও দুটো গাছ কিনল। যদিও দোকানে সেই বৃদ্ধা ওকে বলল, রডোডেনড্রন গাছটা গরমে নষ্ট হয়ে যেতে পারে, তবু তিস্তা ওটা নিল। তিস্তার ট্রেন ছেড়ে দিয়েছে। ও জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে বসে আছে। আশিয়ানা আবার কেন তিস্তার ওপর রাগ করল সেটাও বুঝতে পারছে না। নানা চিন্তা ওর মাথায় আসছে। এমন সময় তিস্তার ফোনে মেসেজ ঢুকল। অনিন্দ ওকে মেসেজ করেছে, দেখা করবে প্লিজ। তিস্তা অনিন্দর নম্বর ব্লক করে দিতে পারেনি। যতই হোক, ও ওকে ভালোবাসত, কিন্তু ও ঠিক করেছে সব পুরনো জিনিসকে জীবন থেকে ঝেড়ে ফেলে দেবে। ফোনটা হাতে নিয়ে তিস্তা অনিন্দকে কল করল। অনিন্দ নিজেই বিশ্বাস করতে পারছে না যে তিস্তা ফোন করেছে। খুবই আনন্দের সঙ্গে অনিন্দ ফোন তুলে বলল, আমি জানতাম তুমি আমাকে ক্ষমা করে দেবে, আমরা তো বন্ধু, বলো। তিস্তা একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, তারপর বলল, আমি তোমাকে ক্ষমা করেছি, এটা ঠিক বলেছ, কিন্তু দ্বিতীয় কথাটা ভুল বললে অনিন্দ, আমরা বন্ধু নই। কি বলছো তিস্তা? তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তিস্তা। তিস্তা শান্তভাবে বলল, ভুল করছো অনিন্দ, আবার ভুল করছো। আমি তোমাকে ক্ষমা করেছি কারণ তোমাকে ক্ষমা না করলে আমি কষ্ট পাচ্ছিলাম। যাকে ওসব কথা বাদ দাও, এসব শুনতে বা বলতে আমি তোমাকে ফোন করিনি। আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে তুমি খুব ট্যালেন্টেড। লোভ বা মোহ এই কোনো কারণেই তোমার ট্যালেন্টটাকে নষ্ট করতে দিও না, তুমি গানটা এগিয়ে নিয়ে যাও। তিস্তার কথা শেষ হওয়ার আগেই অনিন্দ বলল, মানে
পাশে থাকবে তো? না, এরপর থেকে তিস্তা মিত্রকে তুমি পাশে পাবে না। তিস্তা, আমি যেটুকু করেছি সবটাই তোমার জন্য। এইভাবে ক্ষমা করার থেকে তুমি আমাকে ক্ষমা না করলেই পারতে। আমার আরো বেশি কষ্ট হচ্ছে তিস্তা। তিস্তা প্লিজ প্লিজ প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও তিস্তা। তিস্তা খানিকক্ষণ চুপ থাকলো, তারপর বলল, এই কথাগুলোর আর কোনো মানে নেই অনিন্দ। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এটা জানাতেই ফোন করেছি। আর তোমার আগামী জীবনের জন্য অনেক শুভকামনা রইল। তুমি এগিয়ে যাও, কেমন? তিস্তা, তুমি না থাকলে আমি কি করে এগিয়ে যাব বলো? নিখিল দ্বারা আমার সঙ্গে যোগাযোগ করছে না। নতুন একটা সুযোগ পেয়েছিলাম, সেটাও হাত থেকে চলে গেল। তিস্তা তিস্তা প্লিজ, তোমাকে ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না তিস্তা। আমাদের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্কটা ছিল, সেটা এত সহজে নষ্ট হয়ে যায় না। তিস্তা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি জানো তো অনিন্দ, এই সম্পর্ক শব্দটা ছোট হতে পারে, কিন্তু এর অর্থটা খুব গভীর। সময় যখন বেইমানি করে ফেলে, সম্পর্ক তখন নিজের থেকেই নষ্ট হয়ে যায়। সম্পর্কের ওপর তোমার, আমার বা আমাদের কারোর হাত নেই। যখন তৈরি হওয়ার, সেটা নিজের থেকেই তৈরি হয়, আর যখন ভেঙে যাওয়ার, তখন নিজের থেকেই ভেঙে যায়। দেখো তিস্তা, আমি তোমার এইসব কাব্যিক কথা বুঝি না। আমার অপরাধকে যখন তুমি ক্ষমা করে দিয়েছো, তখন এই বন্ধুত্ব সম্পর্কটাকে এটাকে তুমি টিকিয়ে রাখো তিস্তা। অনিন্দর কথা শেষ হওয়ার আগেই তিস্তা ফোনটা কেটে দিল, তারপর চুপ করে বসে থাকল। ট্রেন ছুটছে। তিস্তা জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে বসে আছে। ফাদারকেও সব জানিয়ে এসেছে। অনিন্দর কথাও ফাদারকে জানিয়েছে। দেখতে দেখতে একটা সময় ট্রেন হাওড়া পৌঁছে গেল। তিস্তা ওখান থেকে ব্যারাকপুর এলো। ফাঁকা ঘরে ঢুকতেই প্রথমে কষ্ট হলো, কিন্তু তারপর সেই নার্সারির বৃদ্ধার কথাগুলো মনে পড়ল। পালিয়ে গেলে কিছুই হবে না, জীবনে যা সমস্যা আসবে তার সঙ্গে লড়াই করতে হবে, আর না হলে অ্যাডজাস্ট করতে হবে। তিস্তা হাত মুখ পরিষ্কার করে নিজের ঘরের বিছানায় এসে বসল। তারপর ওর কবিতার খাতা বের করল। ওর খাতাটায় ও শেষ কবিতা লিখেছে আজ থেকে 5 মাস আগে। এতদিন ও একটা কবিতাও লিখতে পারেনি। খাতা নিয়ে যা মনের মধ্যে এলো লিখে ফেলল। তারপর মানুষকে ফোন করে জিজ্ঞেস করল, হ্যাঁ, আজকে রিহার্সাল কটা থেকে রে? মানুষ উত্তর দিল, বিকেলবেলা 5টা থেকে। আচ্ছা ঠিক আছে। মানুষ একটু আগ্রহ দেখিয়ে বলল, আজকে তুমি আসবে? তিস্তা একটু হেসে বলল, হ্যাঁ আসছি, তোরা 5টার সময় আয়, আমি এখনই আসছি। মানুষ অবাক হয়ে বলল, এখন? এখন তো 4টে বাজে, এত তাড়াতাড়ি কেউ আসবে না। আমি আসব। তিস্তা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে। ওর ব্যালকানিতে ওই গোলাপি গাছ দুটো এনে রেখেছে, রোজ ওদের যত্ন নিচ্ছে। ও ব্যালকানিতে অনেকগুলো গাছ লাগিয়েছে, পরিচর্যা করছে। এইভাবে দিনগুলো পেরিয়ে যাচ্ছে। কবিতা লিখতে গেলে এখন আর ডেডলাইনের চাপ নেই, ওটা এখন শুধুই প্যাশন। অনিন্দ প্রায় 1 বছরের বেশি সময় ধরে তিস্তাকে ঠকাচ্ছে, আর এই কথাটা ও চিৎকার করে বললেও কেউ ওকে বিশ্বাস করবে না। অনিন্দ যদিও নিজের ভুল স্বীকার করেছে, কিন্তু তিস্তা আর ওর সঙ্গে কোনোদিন কোনোভাবেই কোনো যোগাযোগ রাখতে চায় না। এখন স্টুডিওতে গেলে তিস্তাকে কেউ চিনতে পারবে না। এতদিনে লিরিসিস্ট তিস্তা মিত্রকে সবাই ভুলে গেছে হয়তো। এর মধ্যে বিশিষ্ট নাট্যকার শ্রীনাথ ঠাকুরের সঙ্গে ওর পরিচয় হলো। মাঝবয়সী ভদ্রলোক, কথা বলার ধরন একদম অন্যরকম। ভদ্রলোকে সাহিত্য, দর্শন, মাইথোলজি, ইতিহাস সবেতেই অগাধ জ্ঞান। ও তিস্তার লেখা নাটক নিয়ে অনেক আগ্রহ দেখাচ্ছে। এমনকি তিস্তার সঙ্গে শ্রীনাথবাবু নিজে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করেছে। এই সবটা তিস্তার স্বপ্নের মতো লাগছে। এই সাক্ষাৎকারে ও তিস্তাকে অনেক প্রশ্ন করেছে, মূলত কাজের কথাই। ব্যক্তিগত প্রশ্ন করলে তিস্তা চুপ থেকেছে। তিস্তার জীবনে এইরকম দিন আসবে ও কখনো ভাবতেই পারেনি। এখন ওকে ব্যারাকপুরের কয়েকটা মানুষ ছাড়া আরো অনেকেই চিনেছে। তিস্তার লেখা নাটক কলকাতা, ব্যারাকপুর ছাড়াও আরো অনেক রাজ্যে পারফর্ম করা হচ্ছে। তিস্তার হাত ধরে
ওদের নাট্য দলের পরিচিতি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। তিস্তা এখন সারাদিন ওর ছোট্ট বাগান, কবিতা আর নাটক এই নিয়েই ব্যস্ত থাকে। মাঝে মধ্যে আশিয়ানার সঙ্গে কথা বলছে। এদিকে দেখতে দেখতে আশিয়ানার ফাইনাল পরীক্ষা চলে এলো। আশিয়ানা অনেক পড়াশুনো করেছে, ওর দিক থেকে যতটা সম্ভব ও চেষ্টা করেছে। একটা একটা করে সব পরীক্ষা শেষ হলো। কিন্তু এবার হায়ার সেকেন্ডারি শেষ হলেও শান্তি নেই। কয়েকদিন পরেই জয়েন্টের পরীক্ষা। পরীক্ষা ঝড়ের মতোই আসে আর সঙ্গে সঙ্গেই পেরিয়ে যায়, কিছুই বোঝা যায় না। ঠিক সেইভাবেই আশিয়ানার পরীক্ষা শেষ হয়ে গেল। এতদিনে ও একটু ছুটি পেল, কিন্তু টেনশন বস্তুটা পিছু ছাড়বার নয়। ছুটি প্রায় শেষ। 3টে মাস যে কিভাবে পেরিয়ে গেল। আজ ভোর ভোর মিমি টেনশনে ঘুম ভেঙে গেছে। ও নিজে ঘুম থেকে উঠে আশিয়ানাকে ওঠাতে এলো। এই আসি, আসি ওঠ, এই উঠে পড়, আসি ওঠ, ভোর হয়ে গেছে, আসি। আসি ঘুমের ঘোরে বলল, শুয়ে পড়, এখন সকাল হতে অনেক দেরি আছে, শুয়ে পড়। মিমি আশিয়ানার কানের কাছে এসে আস্তে আস্তে বলল, আরে উঠে পড় না। এই আসি, আমার টেনশন হচ্ছে, রেজাল্টের কি হবে, ওঠ না। আরে বাবা, ভালো হবে, ঘুমো না, এখন টেনশন করে কি করি, ঘুমো যা। মিমির ঘুম আসছে না। কিছুক্ষণের মধ্যেই আশিয়ানার অ্যালার্ম বেজে উঠল। আশিয়ানা একটু এপাশ ওপাশ করে উঠে পড়ল। মিমি সঙ্গে সঙ্গে আশিয়ানা দুটো হাত ধরে বলল, চল নিচে যাই, অফিসের সামনে অনেক লম্বা লাইন পড়বে, সবাই রেজাল্ট দেখতে আসবে, চল না নিচে যাই। ও এর বেলা টেনশন হচ্ছে, আর আমি যখন তোকে বলছিলাম তখন বললে চিল কর। আরে বাবা প্লিজ চল না আসি। আচ্ছা দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসছি, দাঁড়া। মিমি ও আশিয়ানা রেডি হয়ে নিচে নেমে এলো। এতক্ষণে অফিসের সামনে লাইন দেওয়া শুরু হয়ে গেছে। হঠাৎ কি মনে হতে মিমি বলল, এই আমরা কি বোকা দেখ। আশিয়ানা বলল, কেন, আবার কি হলো? আরে চল জলদি চল, আমাদের নিজেদের ফোনেই তো রেজাল্ট দেখতে পাবো। এটা তো আমার মাথাতেই আসেনি। দেখেছিস টেনশনে সব গুলিয়ে গেছে, তাহলে বাকিরা এখানে দাঁড়িয়ে আছে কেন? তুই ছাড় তো, চ আমার সাথে, চ রুমে চ। এই বলে দুজনে নিজেদের রুমে চলে এলো। মিমি নিজের মোবাইলে ওদের দুজনের রেজাল্ট দেখল। আশিয়ানার রেজাল্ট বরাবরের মতোই ভালো হয়েছে, মিমিও কিছু কম পায়নি। কিন্তু আশিয়ানা নিজের নম্বর নিয়ে একদম স্যাটিসফাইড নয়। তিস্তার ফোন আসতেই আশি বলল, মামুনি আমি স্যাটিসফাইড নই। কেন, কত হয়েছে? এই মাত্র 92.2%। বাবা আর কত চাস, অনেক ভালো হয়েছে তোমার। না মামুনি, আমি অ্যাটলিস্ট 95% আশা করেছিলাম। আশি, তোর অনেক ভালো রেজাল্ট হয়েছে মা, আর সবসময় আমরা যেটা আশা করি সেই অনুযায়ী কি হয় না তো। আর এটা নিয়ে ভাবতে হবে না। আর তোমার রেজাল্ট কবে বেরোবে? ওটা দেরি আছে। আচ্ছা বেশ, তাহলে এখন এই অ্যাচিভমেন্টটা সেলিব্রেট করো। এরপরে ওদের মধ্যে অনেকক্ষণ কথা হলো, কিন্তু তিস্তার ফোনে অনেকক্ষণ ধরে সোমা ফোন করছে, তাই অগত্যা ওকে আশির সঙ্গে কথা শেষ করতে হলো। তারপর সোমাকে কল ব্যাক করলো। ওই পাশ থেকে সোমা বলল, দিদি ডোডোর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি আমরা। তিস্তা চমকে উঠল, বলিস কি? দাঁড়া আমিও আসছি, দাঁড়া দিদি, তোমাকে এখন আসতে হবে না, আমরা বাকিরা আছি তো। আসলে অনেকটা রক্ত বেরিয়েছে, যদি রক্তের কোনো প্রয়োজন হয় সেজন্য তোমাকে জানিয়ে রাখলাম। ও হ্যাঁ তাই তো, ঠিক আছে, আমাদের ব্লাড গ্রুপ তো সেম, দরকার থাকলে তুই আমাকে জানাস। হ্যাঁ হ্যাঁ দিদি নিশ্চয়ই, আমি এখন রাখছি। তিস্তাদের নাট্য দলের অন্যতম একজন পুরনো সদস্য ডোডো। ও কলকাতার একটা বিজ্ঞাপন সংস্থাতে কাজ করে, কিন্তু থিয়েটার ভালোবাসে বলে এই দলটার সঙ্গে এখনো জড়িয়ে আছে। ডোডোর খবরটা শুনে তিস্তা বাড়িতে থাকতে পারল না। হসপিটালে ঢুকতেই মানুষ ওকে দেখে বলল, দিদি তুমি এখানে? তিস্তা কোনো উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন করল, রক্ত পাওয়া গেছে? হ্যাঁ রক্ত জোগাড় করা হয়েছে। এখন ডোডোর কেমন অবস্থা? ডাক্তার কিছু বলতে পারছে না দিদি, খুব সিরিয়াস বলছে। এমন সময় সোমা পাশ থেকে বলল,
দিদি তুমি চিন্তা করো না, ওই ডক্টর নীলয় সরকারের আন্ডারে অ্যাডমিট করা আছে, উনি খুবই নামকরা একজন ডাক্তার, আর ডোডো এমনি সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তা করো না দিদি, তুমি বসো। সোমার কথাগুলো শুনে তিস্তা স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। সোমা তখনও বলেই চলেছে, তিস্তার একটা কথাও কানে ঢুকল না। খানিকক্ষণ পরে তিস্তা মানুষকে ডেকে বলল, শোন, তোরা আমাকে ডোডো রিপোর্টটা জানাস। আসলে আমার শরীরটা ভালো লাগছে না, বুঝলি, আমি বাড়ি যাচ্ছি, পরে আমি আসবো আবার। আচ্ছা দিদি, ঠিক আছে, তুমি সাবধানে যেও, আমি এগিয়ে দেবো। সোমা পাশ থেকে উত্তর দিল, না না, তোরা এখানেই থাক, তিস্তাদি চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি, রাত হয়ে গেছে অনেকটা, একসঙ্গেই যাই, ওরা থাকলো, দরকার হলে ফোন করবে আমাদেরকে। সোমা আর তিস্তা ওখান থেকে চলে আসতে যাবে এমন সময় তিস্তা দেখল সামনের কেবিন থেকে নীলয় বেরিয়ে আসছে। তিস্তা ওর পাশ দিয়ে পেরিয়ে গেল। নীলয়ের সঙ্গে চোখাচোখি হলো। নীলয় ওকে দেখল, কথা বলার চেষ্টা করল, কিন্তু তিস্তা বুকে পাথর চাপা দিয়ে দেখেও না দেখার ভান করে এগিয়ে গেল। নীলয় বেশ খানিকটা সময় তিস্তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকল। প্রায় বছর 20 পরে আবার ওদের দেখা হলো। নিজেদের জীবনে অনেকটা পথ এগিয়ে চলে এসেছে ওরা। হসপিটাল থেকে ফেরার পথে বেশ কয়েকবার ফাদার তিস্তাকে ফোন করেছে। তিস্তা বাড়ি এসে ফাদারকে কল ব্যাক করলো। হ্যালো, হ্যাঁ ফাদার, কিছু বলছিলেন? হ্যাঁ, কিছু জরুরি কথা আছে, সময় হবে? তিস্তা একটু ভয় পেয়েছে। এই অসময়ে ফোন। ও উত্তর দিল, হ্যাঁ ফাদার, আসি ভালো আছে তো? হ্যাঁ তিস্তা, সব ভালো আছে। তিস্তা, তুমি আশিয়ানাকে নিয়ে কিছু ভাবলে? হ্যাঁ ফাদার, ও তো মেডিকেল পড়ার ইচ্ছে, আশা করছি ভালো কলেজে ও চান্স পাবে, আর যদি ওর সিলেকশন না হয় তাহলে। অপর দিক থেকে ফাদার ওকে আশ্বস্ত করে বলল, ওর সিলেকশন হবে, আমার বিশ্বাস আছে। আর এমনিতে ওর প্রিপারেশনও ভালো ছিল, এমনকি 12th বোর্ডে ও পরীক্ষাতেও ভালো রেজাল্ট করেছে। আমি এইসব বিষয়ের কথা বলছি না তিস্তা। আশিয়ানাকে তুমি এরপর নিজের কাছে রাখবে তো? খানিকক্ষণ চুপ করে থেকে তিস্তা বলল, ফাদার, আমি তো রাখতেই চাই, কিন্তু ওপাশ থেকে শান্ত একটা দৈববাণীর মতো স্বর ভেসে এলো, তিস্তা মাই চাইল্ড, আমি জানি আশিয়ানা ওখানে গেলে তোমার লড়াইটা আরো একটু কঠিন হবে, কিন্তু আশিয়ানা তোমার পাশে থাকলে তুমি লড়াই করার সাহস পাবে তিস্তা। আর ভুলে যেও না, আমি সব সময় তোমাদের পাশে আছি। ফাদারের কথাগুলো শুনে তিস্তার চোখে জল চলে এলো। চোখের জল মুছেও বলল, ফাদার, আমার কিছুক্ষণ আগে আশিয়ানার বাবার সঙ্গে দেখা হয়েছে। আমি জানি হয়তো নীলয় আমাদের জীবনে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, কিন্তু ভয় হয়। আশি তো ওকে ছোটবেলায় দেখেছে, যদি ওইখানে আসে তাহলে তো ওরা একই শহরে থাকবে। যদি আশিয়ানা ওকে চিনে ফেলে, তখন আমি ওকে কি বলবো ফাদার? তুমি কেন এত চিন্তা করছো তিস্তা? আশিয়ানা এখন আর ছোট নেই, ও তো বড় হয়েছে। ও সম্পর্কের মানে বোঝে, কোন সম্পর্ক টিকে থাকা উচিত আর কোন সম্পর্ক নষ্ট করে দেওয়া উচিত, এর মধ্যে তফাৎ আশিয়ানা এখন বোঝে। তাই তুমি এখন ওকে চাইলে সব ঘটনা খুলে বলতে পারো তিস্তা। কিন্তু যদি আশিয়ানা আমার কাছে আসতে না চায়? ও ঠিক তোমার কাছে যাবে, বিশ্বাস রাখো। ঈশ্বর কখনোই তার সন্তানকে নিরাশ করেন না। এই বলে ফাদার ফোনটা রেখে দিল। তিস্তা নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এইভাবে দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এর মধ্যে তিস্তাদের নাট্যদল মানুষের মনে ভালো জায়গা করে নিয়েছে। তিস্তার লেখা নাটকগুলো অনেক মানুষের ভালোবাসা পাচ্ছে। অনেক মানুষ ওদের নাটক দেখতে আসছে। একদিন তিস্তা নাটকের রিহার্সালে, এমন সময় মিমি তিস্তাকে ফোন করল। তিস্তা ফোন তুলতেই মিমি ওদিক থেকে চিৎকার করে বলল, আন্টি, তুমি জানো কি কোইন্সিডেন্ট হয়েছে? তিস্তা মিমির এই অত্যধিক আনন্দের কারণ খুঁজে পাচ্ছে না। একটু ভ্যাবাচাকা খেয়ে বলল, কি হয়েছে? মিমি এক নিঃশ্বাসে বলে চলল, দুজনের র্যাঙ্কই ভালো হয়েছে, আর উইশ করো আন্টি যেন আমরা একই কলেজে চান্স পেয়ে যাই, কেমন? তিস্তা মিমির কথা শুনে হেসে ফেলল। তিস্তা বলল, বাহ, তো দারুণ খবর। এই জন্যই তো আন্টি তোমাকে খবরটা দিলাম, কলেজে ভর্তি হয়ে যায়, তারপর তোমার কাছে যাব। আমার মা বাবা আমাকে 2-3 দিনের মধ্যে এখান থেকে এসে নিয়ে যাবে।
আর আমি ঠিক করে নিয়েছি এরপর সোজা কলেজে গিয়ে আশিয়ানার সঙ্গে দেখা করব। আরে বাবা দাঁড়া দাঁড়া, আগে দেখ কোন কলেজে চান্স পাস। না আন্টি, তুমি এভাবে নেগেটিভ কথা বলো না। আচ্ছা বাবা, বলবো না। এই মিমি শোন, আশিয়ানা আছে, একবার ওকে ফোনটা দিবি? হ্যাঁ আন্টি, এই নাও, ও পাশেই আছে, এনে ধর আন্টি। হ্যাঁ মামনি, এবার আমি ডাক্তার হতে পারবো। তিস্তার চোখে জল চলে এলো, কিন্তু সেটা আনন্দের কান্না। তিস্তা বলল, আমি জানতাম তুই পারবি, খুব ভালো ডাক্তার হোস মা, আর সবার আগে একজন ভালো মানুষ হোস। কোনো কিছুর বিনিময়ে নিজের অস্তিত্ব নষ্ট করে দিস না। আশিয়ানা ওর মামনির কথা কতটা বুঝতে পারলো কে জানে। একটু ইতস্তত করে বলল, মামনি, আজ একবার দাদানের সঙ্গে কথা বলা যাবে? তিস্তা আশিয়ানার এই প্রশ্নের উত্তর দিতে পারল না। ও আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিল। আশিয়ানা তিস্তাকে বোঝার চেষ্টা করছে, কিন্তু তিস্তার এই রকম ব্যবহার ওকে কষ্ট দেয়। এর মধ্যে মিমি বাড়ি চলে গেছে। আশিয়ানা এখন একাই থাকছে হস্টেলে। ওয়ার্ডেন এসে আশিয়ানাকে বলল, ফাদার তোমাকে ডেকে পাঠিয়েছেন। আশিয়ানা সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো। ফাদারের রুমের সামনে এসে বলল, আসবো ফাদার? এসো, বসো। আশিয়ানা, এবার তো তোমাকে তোমার মায়ের কাছে যেতে হবে। কবে যাবে কিছু ঠিক করলে? ফাদার, আমি কলেজের হোস্টেলে থাকবো, আমি মামনির কাছে যাব না। ফাদার ওর কাছে এগিয়ে গেল, ওর মাথায় স্নেহের হাত রেখে বলল, তোমার মামনির জন্য কষ্ট হয় না? এখন তো তিস্তার জন্য একমাত্র তুমিই আছো। তুমি যদি ওর সঙ্গে না থাকো তাহলে তিস্তা কি নিয়ে থাকবে বলো? আশির গলায় অভিমানের সুর। ফাদার, মামনি একা নয়, মামনির কাছে দাদান আছে, আমি একা, আমার কাছে কেউ নেই। আর মামনি আমাকে এখান থেকে নিতেও আসেনি, আমি যাব না মামনির কাছে। ফাদার শান্তভাবে বলল, তোমার মামনি এখন একেবারে একা, তিস্তার কাছে আর কেউ নেই। তোমার দাদান কয়েক মাস আগে মারা গেছেন। তোমার সামনে ফাইনাল পরীক্ষা ছিল বলে তিস্তা তোমাকে জানাতে বারণ করেছিল, কিন্তু আজ আমি তোমাকে এসব না জানালে তুমি সারা জীবন তিস্তাকে ভুল বুঝবে। আশিয়ানা, তিস্তা আর গান লেখে না, এখন তিস্তার আর অ্যালবাম বেরোয় না। ওর পার্টনার অনিন্দ ওকে ঠকিয়েছে, ওর কাজকে ব্যবহার করেছে, ওর বিশ্বাস ভেঙেছে। এখন তিস্তার সঙ্গে কেউ নেই। আশিয়ানা, তুমি যদি এর পরে ওর পাশে না থাকো তাহলে তিস্তার জীবনে এত লড়াই করা সব বৃথা হয়ে যাবে, রক্তের সম্পর্ক মিথ্যে হয়ে যাবে। ফাদারের কথা শুনতে শুনতে আশিয়ানার চোখ থেকে জল পড়ছে। ও তারপর নিজেই বলল, ফাদার, আমি মামনির কাছে যাব। যাবে তো, অবশ্যই যাবে। ফাদারের সঙ্গে কথা বলে আশিয়ানা নিজের রুমে ফিরে এলো। ফাদার ওকে ব্যারাকপুরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এর মধ্যে কলেজে ভর্তির প্রসিডিওর শুরু হয়ে গেছে। ফাদার আশিয়ানার সব দায়িত্ব নিয়েছে। ওর কলেজে কাউন্সেলিং চলছে। তিস্তা এই সময় ওর সঙ্গে থেকেছে, কিন্তু কিছু ডকুমেন্টসের জন্য আশিকে আবার পাহাড়ে যেতে হয়েছে। ওদের নাট্যদলের কাজে তিস্তা কিছুদিন বাইরে ছিল। আজ 7 দিন পরে ও বাড়ি ফিরল। নিজের ঘরে চুপ করে কবিতার খাতা খুলে বসে আছে। এমন সময় দরজায় কলিং বেল বাজল। তিস্তা দরজা খুলতেই আশ্চর্য হয়ে গেল। ফাদার আশিয়ানাকে সঙ্গে নিয়ে এসেছে। আশিয়ানার হাতে একটা জুঁই ফুলের টব। আশিয়ানা গাছটা তিস্তার হাতে দিয়ে বলল, মামনি, এটা তোমার জন্য। তিস্তা গাছটা সরিয়ে রেখে আশিয়ানাকে বুকে জড়িয়ে ধরল। খানিকক্ষণ পরে ফাদার বলল, আশিয়ানা কলকাতার মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, ওকে তোমার কাছে রেখে গেলাম। কখনো কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে ভুলো না তিস্তা। তিস্তা চোখের জল মুছতে মুছতে বলল, ফাদার, যে স্নেহ আপনার থেকে আশি পেয়েছে, আমি পেয়েছি, সেই সম্পর্কের কি নাম আমি জানি না, তবে রক্তের সম্পর্ক সবসময় বড় হয় না ফাদার, সেটা আপনি আজ আবারও প্রমাণ করে দিলেন। তিস্তা তখনও এক হাত দিয়ে আশিকে জড়িয়ে আছে।
অন্য হাতে ফুলের টবটা নিয়ে দেখছে। আশির চুল এলিয়ে পড়া কপালে চুমু খেয়ে বলল, এই গাছটা তুই নিজে হাতে লাগাবি। ওই দেখ, ওটা এতদিন আমার একার বাগান ছিল, আজ থেকে এটা আমাদের। ফাদার ওদের দেখছে। ওদের দুজনকে একসঙ্গে দেখলে যে কেউ তৃপ্তি অনুভব করবে। তিস্তা, আশিয়ানা এবং ফাদার বসে কথা বলছে। এমন সময় মিমি আশিয়ানাকে ফোন করেছে। আশিয়ানা ফোন তুলতেই মিমি কাঁদতে কাঁদতে বলল, আমার ইচ্ছেটা পূরণ হলো না আশি। আশিয়ানা হেসে ফেলল, তারপর বলল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি হলি তো? মিমি কাঁদতে কাঁদতে উত্তর দিল, আশিয়ানা হেসে বলল, উফ কি ড্রামাটিক তুই। দেখ, তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমাদের সম্পর্ক কিন্তু ইটারনাল। এখন এসব ছাড়, সোজা ট্রেন ধরে ব্যারাকপুরে আয়। বাকি আড্ডা আমার বাড়িতে বসে হবে। চলে আয়।